হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নুসরাত ভাবি। আমার জামাই প্রবাসে থাকে। সারাদিন একাই থাকি। গল্প করার মতো আমার কেউ নেই। তোমরা যারা যারা আমার সাথে রাতে আড্ডা দিতে চাও তারা কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে যাও, আমি তোমাদেরকে মেসেজ দিব। আর হে, তোমরা আমার ভিডিও দেখে লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আমাকে সাপোর্ট করবা। তাহলে লাইভে এসে সবার সাথে আড্ডা দিব। এখন চলো গল্প শুরু করি। বেহায়ার মতো বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করছো কেন? ওর কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলাম। খুব জেদ কাজ করছে আমার। নিজের বুকে কেউ এভাবে বলে? আমি কি ইচ্ছা করে বুক উদম করে রাখছি? ভুলবশত আঁচল পড়ে গেছে, আর সেজন্য কথা শোনাতে হবে? অদ্ভুত লোক। উঠে উনার কাছে গিয়ে বললাম, এই যে মিস্টার আদনান, কি ভাবেন নিজেকে? চুরির সাথে আটকে গিয়ে শাড়ির আঁচল পড়ে গেছে। বুক উদম করে আপনাকে বিমোহিত শিহরিত কোনোটাই করার ইচ্ছা আমার নেই, তাও আবার আপনার মতো লোককে। আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন? বাসর রাতে বউয়ের সাথে গল্প করবেন, আদর করবেন, তা না করে উল্টো কথা শোনাচ্ছেন। ইস, তোমাকে করব আমি আদর, ভাবলা কি করে? বিয়ের সময় এমন কোনো শর্ত দেয়নি তোমার বাবা মা। আর বলেও নি আমার মেয়েকে সারা রাত আদর করবা কি বলেই হে হে করে হেসে উঠল আদনান। ওর হাসি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, ওহ, আপনার বাবা মা ও এমন কোনো শর্ত দেয়নি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না। আর জানেন আপনি এমনিতেই আপনাকে বানরের মতো দেখায়, আর হাসলে দেখায় হনুমানের মতো। বলেই জিহবায় কামড় দিলাম। ইস, কি বললাম! লোকটা আবার রাগ করবে না তো? কিন্তু আদনান রাগল না। উল্টো আমাকে বলল, আলিফ লায়লার ভূত দেখছ? যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না তাদেরকে প্রচুর ময়দা মাখায়, তখন তাদেরকে ভূতের মতো দেখায়। আর আমার সামনে এখন সেরকম এক পেতনি বসে আছে। কি, আমি দেখতে পেতনির মতো? না, পুরাই তেলাপোকার মতো। আচ্ছা, তোমার নাম জুই রাখল কেন? তুমি তো জুই ফুলের মতো সুন্দর নও। তোমার নাম রাখা উচিত ছিল তেলাপোকা। তুমি একটা উইপোকা। হা হা। আমি রেগে গিয়ে বললাম, আমি তেলাপোকার মতো কোনো দিক দিয়ে? আপনি একটা তেলাপোকা। আমার পেট তেলাপোকার মতো বড় নাকি? ও ফিসফিসিয়ে বলল, দেখলে বুঝতাম পেট কেমন। আর এখন বড় না হলেও হয়ে যাবে। প্রচুর রাগ হচ্ছে এই আদনানের উপর। জানতাম এমনটাই করবে, তাও কষ্ট হচ্ছে খুব। ওয়াশরুমে ঢুকে মেকআপ উঠাচ্ছি আর ভাবছি, সত্যিই কি আমি দেখতে পেতনির মতো? বাসর রাতে সকল মেয়েই সুন্দর হোক বা না হোক আশা করে জামাই এসে ঘোমটা উঠিয়ে বলবে, তুমি এত সুন্দর কেন? জানো, তোমার ওই কাজল কালো চোখের মায়ে পড়েছি। তোমাকে রূপবতী হতে হবে না, আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার সাথে থেকো। আর আমার কি কপাল! প্রশংসা তো করলই না, উল্টো আঁচল বুক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি উনি ফেসবুক চালাচ্ছে। আজব লোক। ইনিই হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে। উনার কাছে গিয়ে বললাম, কেমন লোক আপনি? 5 ফুট 10 ইঞ্চি লম্বা সুদর্শন এক যুবক আমি। সেটা জিজ্ঞাসা করিনি। বলছি, আপনি কি রকম লোক বাসর রাতে ফেসবুক ইউজ করছেন? কেন? আজ কি কোনো বিশেষ রাত যে ফেসবুক ইউজ করা যাবে না? অবশ্যই বিশেষ রাত। আমি তো দেখতেছি অন্য সব দিনের মতো একটা চাঁদি উঠছে। বিশেষ কোন দিক দিয়ে? আপনি একটা ইচ্ছা করছে ফোনটা এখন ভেঙে দেই। কেন? ফোন আবার কি করল? ফোন কিছু করেনি, করছেন তো আপনি। তো ফোন ভাঙবা কেন? পারলে আমাকে ভাঙো। পারলে তাই করতাম। কি ভাব ফোনের সাথে? বাসর রাতে বউ রেখে ফোন নিয়া টিপাটিপি। তো তোমাকে টিপতাম। মুখে কিছুই আটকায় না এ লোকের। বুঝলাম এর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। উনাকে বললাম, রুম থেকে বের হন। শাড়ি পাল্টাব। ওয়াশরুমে গিয়ে পাল্টাও। না, সেখানে পাল্টালে শাড়ি ভিজে যাবে। তো আমার সামনেই পাল্টাও। আপনার মতো লুচু লোকের সামনে আমি শাড়ি পাল্টাব? কখনো না। হোয়াট ইজ লুচু, ডিয়ার? এটা কি বরিশালের ভাষা? বরিশাইল্লা মানুষ দেখতেও ভালো না, ভাষাও সুন্দর না। বরিশাল নিয়ে আজে বাজে কথা বলবেন না। বরিশালের মানুষ সবচেয়ে ভালো।
ওরা আপনাদের মতো গন্ডার মার্কা না। আর আমার বাড়ি বরিশাল নয়, ভোলা। ওই একই, লাউ আর কদু। না, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ঢাকার মধ্যে। কিন্তু ওদেরকে কেউ ঢাকাইয়া বলে না। আর আপনার সাথে পেঁচানোর ইচ্ছা নেই। দয়া করে বের হন রুম থেকে। না, যাব না। আপনি বের হবেন নাকি চিৎকার করে উঠব? তখন সবাই ভাববে যে ছেলে বিয়ে করতে চায় না, সে এখন বউ পাওয়ার আগেই। থাক, আর কিছু বলতে হবে না। গেলাম। অবশেষে বের হলো আদনান। যাক, লোকটা গেল। তবে গরমে ঘেমে গিয়েছি খুব। শাড়ি পরার অভ্যাস নেই। ভার্সিটিতে ভাইভাতে শাড়ি পরতাম মাঝে মাঝে। ভাইবা রুমে যাওয়ার আগ মুহূর্তে শাড়ি পরতাম, তাও শাড়ি ছুটে যেত। একবার তো ভাইবা রুমে ঢুকলাম, আর তখনই শাড়ির কুচি ছুটে গেল। কি বাজে অবস্থা হয়েছিল তখন। কোনো রকম শাড়ি ধরে রাখলাম। যে মেয়ে শাড়ি সামলাতে পারি না, সে কি করে এই ছ্যাচরা লোকটাকে সামলাবো? আসলে ওকে বিয়ে করব আমিও ভাবিনি। ওর ছোট বোন আনিলা আমার সাথে পড়ে। খুব ভালো মেয়েটা। আসলে আদনানের পরিবারের সবাই অনেক ভালো এবং মিশুক। সারাদিন আনিলা আমার কাছে ওর পরিবারের গল্প করত। একদিন বলল, জানিস জুই, আমার ভাইয়ার জন্য গত 2 বছরে 100+ মেয়ে দেখছি, কিন্তু ওর নাকি কাউকেই ভালো লাগে না। একটা না একটা সমস্যা বের করবেই। কতজন ঘটকের কাছে যে মা গিয়েছে তা মা জানে, আর আল্লাহ জানে। ঘটকগুলোও এখন বিরক্ত। ভাইয়ার বিয়ে হওয়ার পর মারুফ আর আমার বিয়ে হবে। মারুফ তো খুব রেগ আছে ভাইয়ার উপর। ও বলতেছে ভাইয়ার নাকি বিয়াই হবে না, আর আমাদেরও বিয়ে করতে হবে না। হি হি। মারুফ ভাইয়ার তো আর সেই ছেনে। কি করবে বেচারা? তা তোর ভাইয়ার কেমন মেয়ে পছন্দ? তার আর পছন্দ? কত মেয়ে কত কিছু করল ভাইয়ার জন্য, কিন্তু ভাইয়ার তাও পছন্দ না। সে অসাধারণ কাউকে নাকি বিয়ে করবে। আমার মনে হয় ভাইয়া বিয়েই করবে না। তাহলে পরিস্থান থেকে পরি এনে দে, তাকে তো পছন্দ করবে। সে অসাধারণ হবে। না রে আমার যে ভাইয়া, তাও বলবে পাখা আছে কেন? আমাকে বিয়ে করতে বল। উহু, করবে না। আমাকে দেখলে তোর ভাইয়া বিয়ে না করে পারবেই না। না রে, দেখবি তাও সমস্যা বের করবে। চ্যালেঞ্জ করলাম। বিয়ে উনি আমাকে করবেই। আমিও চ্যালেঞ্জ করলাম, যদি ভাইয়াকে বিয়ে করতে পারিস তাহলে তোকে আমার হানিমুনে নিয়ে যাব, আর তুই হারলে আমাকে তোর হানিমুনে নিয়ে যাব। এর কয়েকদিন পর সত্যি সত্যি আনিলা ওর ভাই, মা, বোন আর চাচাকে নিয়ে আমাদের বাসায় আসলো। ওদের পরিবারের সবারই আমাকে পছন্দ হলো। আদনানকে ওর চাচা জিজ্ঞাসা করল আমাকে পছন্দ হয়েছে কিনা। ও হয়তো সমস্যা খুঁজছিল। ও কিছু বলার আগেই আমি বললাম আমার পছন্দ হয়নি উনাকে। সবাই তো অবাক। আনিলা বেশি অবাক হলো, কারণ আদনানকে পছন্দ না করার কিছু নেই। আর তাছাড়া আমিই দেখতে আসতে বলছি। সবাইকে আরও অবাক করে আদনান বলল ওকে আমি বিয়ে করব। এবং এই মুহূর্তে আমি জানতাম উনি যা ঘাড়তারা লোক, উল্টা পাল্টা কিছু বললে বিয়ে করতে পারে। আর তাই হলো। সেদিনই আদনানের সাথে আমার বিয়ে হলো। আর আজকে আমাকে ওদের বাসায় আনলো। আমি উনাকে রিজেক্ট করছি, সেজন্য এখন তার প্রতিশোধ নিচ্ছে। ওর প্রতিটা কথাই জ্যানতেত আর ঝাল মিশ্রিত। তবে কিছু তো একটা সমস্যা আছেই। ও কেন বিয়ে করতে চায়নি আমাকে জানতে হবে। এর মধ্যে কিছু তো রহস্য লুকিয়েই আছে। দরজা ধাক্কানোর শব্দে আমি কল্পনা থেকে ফিরে এলাম। এতটাই কল্পনাতে বিভোর ছিলাম যে শাড়ি পাল্টানোর কথা ভুলে গিয়েছি। তাড়াতাড়ি দরজা খুলে দেখি আনিশা আপু দাঁড়িয়ে আছে। আমাকে আপু বলল, এই মেয়ে তোমাকে রেখে ও রুম থেকে বের হয় কি করে? আসলে আপু আমিই বের হতে বলছি। ওর দোষ নিজের ঘাড়ে নিতে হবে না। আমি আমার ভাইকে চিনি খুব ভালো করে। তারপর আদনানকে রুমে আসতে বলে আপু চলে গেল। আসলে আমি সরি। আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আমার কথা শুনে আদনান বলল, থাক, আর সরি বলতে হবে না। আর তুমি পাল্টাবা শাড়ি? পারবা না যখন আমাকে বললেই পারতে। আমি কিছু বলার আগেই ও শাড়ির পিনগুলো ছুটিয়ে দিল। তারপর বলল, আমি অন্যদিকে তাকিয়ে আছি, তুমি শাড়ি পাল্টাও, আর ঝামেলা করো না। শাড়ি পাল্টানোর পর আদনান আমাকে উ করে আসতে বলল। আমি কিছু বললাম না। ওর কথাম তো উবু করে আসলাম।
একসাথে দুইজন নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতেই ও টেনে আমাকে ওর কাছে নিয়ে গেল। কানে কানে বলল, তোমাকে মেনে নেই বা না নেই, তুমি তো আমার বউ। ওর ঠোঁটো দুটো আমার কানে লাগতেই কেমন যেন এক অনুভূতিতে হারিয়ে গেলাম। ও আমার কপালে একটা চুমু খেয়ে বলল, বউ হিসেবে এটা তোমার প্রাপ্য। ওর মুখে বউ কথাটি শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই লোকটা এমন কেন? কিছুক্ষণ আগেও কত কথা শুনালো, আর এখন সত্যিই কি সে আমাকে মেনে নিবে নাকি ক্ষণিকের মোহ? ওর চুমু দেওয়া, ওর বউ বলা, ওর জড়িয়ে ধরা সবকিছুতেই যেন লুকিয়ে আছে অনেক ভালোবাসা। এই ছ্যাচরা লোকটার সাথে ঝগড়া করলেও খুব ভালোবেসে ফেলেছি। আদনান আমাকে বলল, জানো, মেয়ে মানুষের প্রতি কেন যেন রাগ কাজ করে খুব। ওরা মানুষের মন নিয়ে খেলা করে, ছেলেদের সাথে প্রতারণা করে। আর সুন্দরী মেয়েরা এসব দিকে আরও এক ধাপ এগিয়ে। আর তাই আমি বিয়ে করতে চাইনি। প্রতিটা মেয়েরই কোনো না কোনো দোষ খুঁজে বের করতামই। মা আমার উপর বিরক্ত হয়ে গত 1 মাস ধরে মেয়ে দেখা বন্ধ করে দিচ্ছে। আমিও যেন হাফ ছেড়ে বাঁচলাম। আনিলা সেদিন তোমাকে দেখতে যাওয়ার কথা বলতেই মা না করে দেয়। পরে আপু অনেক বুঝিয়ে মাকে নেয়। মা বলে দিয়েছিল এবারই শেষ। আর না, আমি তো তোমাকে দেখার পর সমস্যা খুঁজছিলাম। কিন্তু তুমি যখন বলো যে আমাকে পছন্দ হয়নি, তখন খুব জেদ কাজ করে। তাই জোর করে তখনই তোমাকে বিয়ে করে নেই। আচ্ছা, সত্যি বলো তো, আমাকে কি তোমার সত্যিই পছন্দ হয়নি? আপনার মতো ছ্যাচরা লোককে পছন্দ করব আমি? তুমিও কম ছ্যাচরা না। তোমার মতো মেয়েকে বিয়েতে জোর করে রাজি করানো সম্ভব না। কিছু তো একটা হয়েছে। কিছুই হয়নি। ঘুমাবো এখন? ঘুমাও, তবে আমি তোমাকে সম্পূর্ণভাবে স্ত্রীর অধিকার দিতে পারব না। যদি মনে হয় তুমি অন্য সব প্রতারক, ঠকবাজ মেয়েদের থেকে আলাদা, তাহলে তোমাকে আমি মেনে নিব। জানি এটা অন্যায়, তবুও মেনে নিতে হবে তোমাকে। ইস, কি কপাল আমার! ও কত কাছাকাছি শুয়ে আছে আমার। কিন্তু আসলে তো অনেক দূরত্ব আমাদের মাঝে। মনের দূরত্বই আসল দূরত্ব। কিছু কিছু মেয়েদের নাকি সতীত্বের পরীক্ষা দিতে হয় বিয়ের রাতে। আর আমি পড়লাম এ কোনো পরীক্ষায়। আল্লাহ আমাকে সাহায্য করো। যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবি, তখন আমার ঘুম হয় না ভালো। আজও সেরকম হলো। ভোর রাতে ঘুম ভেঙে যায়। উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে স্রষ্টার দরবারে হাত উঠালাম। হে আল্লাহ, আমাকে সকল বিপদে ধৈর্য ধরার শক্তি দাও। আদনানের ধারণা যেন আমি পরিবর্তন করতে পারি। ওর সাথে যেন আমি সারা জীবন কাটাতে পারি। ফজরের নামাজ আদায় করে আদনানকে ডাকতেছি। উফ, কি লোক! এত ডাকছি, কোনো সাড়া নেই। অথচ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তাই কিছু পানি এনে মুখে ছিটালাম। আর তখনই চেঁচিয়ে উঠল আদনান, এই মেয়ে, তোমার কি কোনো বুদ্ধি নেই? সকালের এত সুন্দর ঘুমটা নষ্ট করলা। কাল কতটা জার্নি করেছি। আজ একটু শান্তিতে ঘুমাবো, তাও দিচ্ছ না। ও, বিয়ে তো শুধু আপনার হয়েছে, আর জার্নিও শুধু আপনিই করছেন। শুনুন, এত ভারী শাড়ি পরে জার্নি করা আমার জন্য আরও কষ্টকর ছিল। আমি উঠতে পারলে আপনি কেন পারবেন না? আর নির্বোধ আমি নই। নির্বোধ তো সে লোক যে স্রষ্টার এত নিয়ামত ভোগ করেও স্রষ্টার ইবাদত করতে আলসেমি করে। আদনান আর কিছু বলল না। নামাজ পড়তে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি। মাথা ব্যথা করছে খুব। 1 কাপ চা হলে ভালো হতো, কিন্তু কাকে বলবো এই সকালে? একটু পরেই আদনান 2 কাপ চা নিয়ে আসলো বারান্দায়। লোকটাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আদনান আমার কাছে এসে দাঁড়াল। 1 কাপ চা আমার হাতে দিয়ে বলল, আমি সকালে জেগেই ছিলাম, ইচ্ছা করেই উঠিনি। তবে তোমার কথাগুলো খুব ভালো লেগেছে। সত্যি আমরা মানুষ জাতি অনেকটা নির্বোধ আর স্বার্থপর। অফিসের কর্মচারীরা যখন কাজে একটু এলোমেলো করে, তখনই মালিক কত কথা শোনায়, খারাপ ব্যবহার করে। বাসার মালিক চাকরদের সাথে খারাপ ব্যবহার করে, কাজ করতে দেরি হলেই। আর আমরা কত অন্যায় করি। স্রষ্টা তো কিছুই বলে না। আর কিছু না করলেও আমাদের স্রষ্টার ইবাদত ঠিকমতো করা উচিত।